এই যে আমাদের চারপাশে এত উঁচু উঁচু বিল্ডিং, লম্বা লম্বা ব্রিজ, এই যে বিশাল সব স্ট্রাকচার, এগুলো সব কিছুর পিছনে কিন্তু একটা জিনিসই আছে, রিইনফোর্সড কংক্রিট। এটাই আমাদের আধুনিক পৃথিবীর ভিত্তি বলা চলে। কিন্তু মজার ব্যাপার হলো, এর শক্তিটা দাঁড়িয়ে আছে কয়েকটা অবিশ্বাস্য ধারণার উপর। চলুন তো আজ সেই গল্পটা একটু গভীরে গিয়ে দেখা যাক। তো প্রশ্নটা হচ্ছে, কিভাবে আমাদের নিজেদের হাতে বানানো এই পাথর, হ্যাঁ কংক্রিট তো একরকম পাথরই, কিভাবে এটা গোটা শহরকে ধরে রাখে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে কংক্রিটের একটা গোপন দুর্বলতার মধ্যে। আর সেই দুর্বলতা ঢাকার জন্য আছে ওর এক বিশ্বস্ত সঙ্গী। এই দুজন মিলেই কিন্তু অসম্ভবকে সম্ভব করে। তো চলুন গল্পের প্রথম পর্বে ঢোকা যাক, আর এর নাম দেওয়া যায় কংক্রিটের ধাঁধা। কেন ধাঁধা বলছি? কারণ এই জিনিসটা একদিকে যেমন সাংঘাতিক শক্তিশালী, ঠিক তেমনি এর মধ্যে একটা অদ্ভুত ব্যাপারও আছে। ব্যাপারটা বেশ মজার। দেখুন, কংক্রিটকে যদি আপনি দুই দিক থেকে চাপ দেন, মানে যাকে আমরা বলি কম্প্রেশন, তখন সে কিন্তু মারাত্মক শক্তিশালী, পাহাড়ের মতো শক্ত। কিন্তু যেই মুহূর্তে আপনি ওকে দুই দিক থেকে টানতে যাবেন, মানে টেনশন দেবেন, অমনি ওটা একেবারে কাঁচের মতো ঠুনকো হয়ে যাবে। আর ঠিক এই কারণেই, মানে এই যে টান সহ্য করতে না পারার দুর্বলতা, এর জন্যই সামান্য টানেই কংক্রিটে ফাটল ধরে যায়। আর বুঝতেই পারছেন, যে জিনিসে এত সহজে ফাটল ধরে সেটা দিয়ে তো আর বড় বড় স্ট্রাকচার বানানো প্রায় অসম্ভবই। তাহলে এর সমাধানটা কি? আচ্ছা, আসুন এবার দেখি কিভাবে দুটো একেবারে আলাদা জিনিস একসাথে মেলে একটা নিখুঁত জুটি তৈরি করল। এমন এক জুটি যা আক্ষরিক অর্থেই আমাদের পৃথিবীকে নতুন করে গড়ে তুলেছে। তো কংক্রিটের এই যে বড় একটা সমস্যা, এটা সমাধান করতে তো কাউকে না কাউকে এগিয়ে আসতেই হবে, তাই না? একজন হিরোর দরকার। কে সে? আর সেই হিরো হল স্টিল। কারণ স্টিলের গুণটা ঠিক কংক্রিটের উল্টো। ও কিন্তু টানের বিরুদ্ধে সাংঘাতিক শক্তিশালী। মানে কংক্রিটের যে দুর্বলতা, স্টিলের শক্তি ঠিক সেখানেই। তো এই যে কংক্রিট আর স্টিলের পার্টনারশিপ, এটাকে সফল করতে ইঞ্জিনিয়াররা কয়েকটা, বলা যেতে পারে, অলিখিত নিয়ম মেনে চলেন। আর এই নিয়মগুলোই কিন্তু পুরো ডিজাইনের মূল ভিত্তি। প্রথম নিয়মটা হলো ইকুইলিব্রিয়াম, মানে সোজা কথায় ভারসাম্য। এর মানে হলো একটা স্ট্রাকচারের ওপর বাইরে থেকে যত চাপ বা টান আসছে, ঠিক ততটাই শক্তি ভেতর থেকে তৈরি হয়ে সেটাকে সামাল দিচ্ছে। দুটো একেবারে সমান সমান। তবে হ্যাঁ, মজার ব্যাপার হলো, এটা কিন্তু আসলে কোনো অনুমান নয়, এটা ফিজিক্সের একটা বেসিক নিয়ম। দ্বিতীয় নিয়মটা হলো পারফেক্ট বন্ড। মানে ইঞ্জিনিয়াররা ধরে নেন যে স্টিলের রড আর কংক্রিট একদম আঠার মতো একে অপরের সাথে লেগে আছে। ওরা যখন নড়বে, একসাথেই নড়বে। ওদের মধ্যে চুল পরিমাণ কোনো স্লিপ বা পিছলে যাওয়া চলবে না। আর আজকাল যে খাঁজ কাটা রড ব্যবহার হয়, সেটার জন্য এই ধারণাটা কিন্তু বাস্তবের খুবই কাছাকাছি। আচ্ছা, ৩ নম্বর নিয়মটা একটু টেকনিক্যাল। নামটা হলো প্লেন সেকশনস রিমেইন প্লেন। এর মানেটা কি? ধরুন একটা বিমকে যদি মাঝখান থেকে কেটে ফেলা হয়, তাহলে যে সমতল অংশটা দেখা যাবে, লোড দেওয়ার ফলে বিমটা বেঁকে গেলেও ওই কাটা অংশটা সমতলই থাকবে। যদিও এটা একেবারে ১০০% সত্যি নয়, বিশেষ করে যখন স্ট্রাকচার ভাঙার মুখে চলে আসে। কিন্তু ডিজাইন করার জন্য এটা ইঞ্জিনিয়ারদের একটা দারুণ শর্টকাট হিসেবে কাজ করে। এতক্ষণ তো আমরা ৩টে নিয়ম দেখলাম, কিন্তু এবার আমরা এমন একটা অনুমানের কথা বলবো যেটা শুনলে হয়তো একটু অবাকই হতে হবে। এটা এতটাই অদ্ভুত যে এটাকে একটা প্রয়োজনীয় মিথ্যা বা কল্পনা বলা যেতে পারে। এই কথাটা একবার দেখুন। বলা হচ্ছে, ধরে নেওয়া হয় যে কংক্রিট কোনো রকম টান বা টেনশন নিতেই পারে না। ভাবা যায়, যে জিনিসটা দিয়ে এত বড় বড় বিল্ডিং বানানো হচ্ছে, তার ব্যাপারে ইঞ্জিনিয়াররা প্রথমেই ধরে নিচ্ছেন যে সে টান সহ্য করতে পারে না। এটা একটা ইচ্ছাকৃতভাবে ধরে নেওয়া মিথ্যা। কেন এই মিথ্যাটা ধরে নেওয়া হয়? এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আসলে কংক্রিট যে একেবারে টান নিতে পারে না তা নয়, পারে, তবে খুবই সামান্য। আর সেই সামান্য টানেই ওর মধ্যে এইরকম চুলের মতো সরু ফাটল ধরে যায়। আর একবার ফাটল ধরলে তো ওটা আর কোনো কাজেরই রইল না। তাই ইঞ্জিনিয়াররা ঝুঁকি না নিয়ে একটা সহজ রাস্তা নিলেন। তারা ধরেই নিলেন যে কংক্রিটের টান নেওয়ার ক্ষমতা হলো 0। এটা ডিজাইনকে অনেক বেশি নিরাপদ করে তোলে। সুতরাং এই যে একটা প্রয়োজনীয় মিথ্যা বা কল্পনা, এটাই কিন্তু পুরো ডিজাইনকে অনেক বেশি সেফ আর প্রেডিক্টেবল করে তোলে। কারণ কংক্রিটের টান নেওয়ার ক্ষমতাকে যদি আমরা গোনাই না ধরি, তাহলে পুরো টেনশনটা কে নেবে? ঠিক ধরেছেন, স্টিল। আর এর ফলে ইঞ্জিনিয়াররা একদম নিখুঁতভাবে হিসেব করতে পারেন যে ওই পুরো লোডটা নেওয়ার জন্য ঠিক কতটা স্টিলের রড লাগবে। তো এতক্ষণ তো আমরা থিওরির কথা বললাম, চলুন এবার একটু বাস্তবে ফেরা যাক। দেখি এই ধারণাগুলো কিভাবে একটা আসল স্ট্রাকচার ডিজাইন করার সময় ধাপে ধাপে কাজে লাগে। দেখুন, একটা আসল ইঞ্জিনিয়ারিং ডিজাইন প্রসেস কিন্তু বেশ জটিল একটা ব্যাপার।
এই যে ফ্লোচার্টটা দেখা যাচ্ছে এটা বিভিন্ন কোড আর জটিল সব অ্যানালিসিস দিয়ে তৈরি। এখানে এক চুল ভুলেরও কোনো জায়গা নেই। কিন্তু এত জটিল দেখতে হলেও পুরো প্রক্রিয়াটাকে আমরা কিন্তু সহজ কয়েকটা ধাপে ভাগ করে ফেলতে পারি। প্রথম ধাপ হলো প্ল্যানিং, মানে পুরো স্ট্রাকচারটা কেমন দেখতে হবে তার একটা নকশা তৈরি করা। 2 লোড ক্যালকুলেশন, মানে ওই বিল্ডিং বা ব্রিজের ওপর কি চাপ আসতে পারে, যেমন মানুষের ওজন, বাতাসের চাপ, সব কিছুর হিসেব। 3 নম্বর ধাপে ওই লোডগুলোর জন্য ভেতরে কি প্রতিক্রিয়া হচ্ছে তা অ্যানালাইজ করা হয়। আর এরপর আসে আসল ধাপ 4 নম্বর, ডিজাইন। এখানেই আমাদের সেই সব অনুমানগুলো কাজে লাগে। ওগুলোর ওপর ভিত্তি করেই কংক্রিটের সাইজ আর কতটা স্টিল লাগবে সেটা বের করা হয়। আর সবশেষে 5 নম্বর ধাপে ফাইনাল ড্রয়িং তৈরি হয়, যেটা দেখে সাইটে কাজ শুরু করা যায়। তার মানে আমাদের এই যে এত শত শত অট্টালিকা, এই যে বিশাল সব সেতু, এই পুরো আধুনিক পৃথিবীটাই কিন্তু দাঁড়িয়ে আছে মাত্র কয়েকটা সহজ সরল অনুমানের ওপর। কিন্তু একবার ভেবে দেখেছেন কি হবে যদি আমরা এই অনুমানগুলোর একদম শেষ সীমায় পৌঁছে যাই, যখন এগুলো আর কাজ করবে না? এই প্রশ্নটাই হয়তো আমাদের চারপাশের চেনা পৃথিবীকে আবার নতুন করে দেখতে শেখাবে।